স্ক্রিন শেয়ারিং? হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার, দেখতে পাচ্ছি। তাহলে যে দেখতে পাচ্ছ না, দেখো তার টেকনিক্যালি কোনো পারমিশন বোধহয় গ্র্যান্ট করা নেই বা কি আছে, দেখে নাও একটুখানি, সেটা আমি বলতে পারবো না এখান থেকে। বেশ, তাহলে এর পরবর্তী যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোতে এক এক করে আমি একটুখানি এগোচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ক্ষেত্রে যেটা বিষয়, একটা সারাংশ, সেটা দেখা যাচ্ছে যে একাধিক প্যারাগ্রাফে বিভক্ত। কিন্তু যখন একটা সারাংশ আমরা লিখবো, সেই সারাংশটা অলওয়েজ একটা প্যারাগ্রাফেই হবে, একটা অনুচ্ছেদেই হবে। তার মানে সারাংশের মধ্যে কোনো প্যারাগ্রাফ চেঞ্জ হয় না। আচ্ছা, যদি এরকম হয় বা বিগত বছরে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র দেখলে দেখা যাবে যে কয়েকবার দুটো প্যারাগ্রাফে ভাগ করা আছে, এরকম লেখা কিন্তু আমাদের পরীক্ষাতে এসছে। তাহলে যদি সেরকম লেখা আসে, প্রথম যে কাজটা করতে হয়, একটা লেখার মধ্যেই দুটো প্যারাগ্রাফ, তো তাহলে সেই দুটো প্যারাগ্রাফ কেন দেওয়া হয়েছে, মানে ধরে নাও আমি যখন তোমাদের সাথে কথা বলছি বা কোনো একটা লেখা, প্রথম প্যারাগ্রাফে আহ বাংলায় বর্ষা এই নিয়ে কথা বলা হচ্ছে, বঙ্গদেশে বর্ষা। সেকেন্ড প্যারাগ্রাফে বলা হচ্ছে বর্তমান ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা। এটা তো হতে পারে না, তাই না? কারণ দুটো প্যারাগ্রাফের যে কন্টেন্ট, সেই কন্টেন্টের মধ্যে ডেফিনেটলি কোনো একটা রিলেশন থাকবে, কোনো একটা সম্পর্ক থাকবে। যদি প্রথম প্যারাগ্রাফে বাংলায় বর্ষা নিয়ে লেখা থাকে, তাহলে সেকেন্ড প্যারাগ্রাফে সেই বর্ষার নগর জীবনে অভিঘাত কি আসতে পারে, সেই বর্ষার নগর জীবনে প্রভাব কি পড়তে পারে, এরকম কোনো একটা বিষয় থাকতে পারে সেখানে, মেবি। সুতরাং সবসময় একটা লেখার মধ্যে যখন ডিফারেন্ট প্যারাগ্রাফ থাকে, তার কন্টেন্টে একটা সিমিলারিটি থাকে, তার কন্টেন্টে একটা কন্টিনিউইটি থাকে। আমাদের কাজ হচ্ছে সেই কন্টিনিউইটিকে খুঁজে বের করা। দুটো প্যারাগ্রাফের মধ্যে সিমিলারিটি কোথায়, মিলটা ঠিক কোন জায়গাতে, সেইটাকে খুঁজে বের করতে পারলেই তোমার অর্ধেক কাজ কিন্তু হয়ে গেল। আচ্ছা, দুটো প্যারাগ্রাফের যে বিষয়বস্তু আমাকে লেখার সময় তাকে একটা প্যারাগ্রাফেই আনতে হবে। সম্ভবত মিসলেনিয়াস পরীক্ষায় বোধহয় একটা সারাংশ করতে দিয়েছিল, যেখানে সেকেন্ড প্যারাগ্রাফ যেটা, তাতে একটাই সেন্টেন্স। এবং যদি প্রথম প্যারাগ্রাফের সাথে আমরা কম্পেয়ার করি, তাহলে সেখানে দেখছি যে সেকেন্ড প্যারাগ্রাফে ওই একটা সেন্টেন্সে কটা শব্দ আছে, খুব বেশি হলে 14-15টা শব্দ আছে, বা একটু বেশি 20-র মধ্যেই। আর প্রথম প্যারাগ্রাফটা দীর্ঘ। তখন আমার কি মনে হতে পারে যে আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফটা তো তাহলে খুব সংক্ষিপ্ত, এটাকে নিয়ে অত মাথা ঘামানোর আমার কোনো দরকার নেই। তাহলে এটাকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আমি এক কাজ করি, আমি ফার্স্ট প্যারাগ্রাফে কি বলেছে সেইটার উপর কনসেন্ট্রেট করে পুরো লেখাটাকে তৈরি করি। না, এটা কিন্তু হবে না। আমাকে যখন প্রশ্নপত্রে সেকেন্ড প্যারাগ্রাফের একটা লাইনও দিক, একটা লাইন দিক না, যদি সেই লাইনটার কোনো ভ্যালু না থাকতো, সেই লাইনটার যদি কোনো গুরুত্ব না থাকতো, তাহলে তো সেটা আমাকে দিত না, তাই না? সুতরাং সেটা যখন আমাকে দিয়েছে, ডেফিনেটলি তার কোনো একটা ইম্পর্টেন্স আছে। আমাকে সেই লাইনটার যা যা বক্তব্য, যেভাবে আমরা সারাংশ করছি, সেই নিয়ম অনুযায়ী তাকে কিন্তু প্রয়োগটা আমায় করতেই হবে। সুতরাং কখনোই এটা তোমরা ভাববে না যে প্যারাগ্রাফের পরিমাণ কতটা, মানে কোয়ান্টিটি দিয়ে কখনো তার গুরুত্বকে জাজ করা যায় না, কোনোদিনই হয় না। সেটা শুধু সারাংশ কেন, সর্বত্রই কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটো সবসময় এক ক্ষেত্রে একই রকম ম্যাচ করবে তার কোনো মানে নেই। ভলিউম বেশি হচ্ছে মানেই খুব ভালো হচ্ছে তা নয়, আসল হচ্ছে কোয়ালিটি, গুণগত মান। তাহলে আমরা যেটা দেখলাম, আমাদের লেখা সবসময় একটা প্যারাগ্রাফেই হবে। আমরা আমাদের লেখার মধ্যে কোনো রকম প্যারাগ্রাফ চেঞ্জ করব না। ক্লিয়ার এই পয়েন্টটা?
বলো। হ্যাঁ স্যার। বেশ, নেক্সট। এটা আলাদা করে বলার খুব একটা দরকার পড়ে না, তাও আমি বলে দিচ্ছি। আমি তোমাদের প্রথম দিকের একটা দুটো ক্লাসে বলেছিলাম, একটা ক্লাসে, যে শুধু সারাংশ কেন, যে কোনো লেখা, বাংলা আজকের দিনে বসে আমরা যা লিখবো, এভরিথিং, সবকিছু হবে চলিত ভাষায়। তার মানে আমাদের লেখাতে সাধু ভাষা থাকবে না, থাকবে চলিত ভাষায়। এটা স্পেশালি এখানে মেনশন করার কারণ হচ্ছে যে আহ, ধরে নাও তোমার যে মূল প্যাসেজটা, সেইটা কিন্তু সাধু ভাষায় আছে। থাকতেই পারে, একটা বঙ্কিমচন্দ্রের লেখা থাকতে পারে, বিবেকানন্দের লেখা থাকতে পারে সাধু ভাষায়। তাহলে সারাংশ আমি কি করব? সারাংশ কিন্তু চলিত ভাষাতেই করব, সারাংশ সাধু ভাষায় হবে না। মূল লেখা যদি আমার সাধু ভাষায় থাকেও, তথাপি একটা বিষয়কে একদম মন্ত্রের মতো করে নাও, যা কিছু বাংলা আমি লিখবো, আমার আগে যারা লিখেছেন তাদের আলাদা বিষয়, কিন্তু আমি যা কিছু বাংলা লিখবো তার প্রত্যেকটি হবে চলিত ভাষায়। তার মধ্যে সাধু ভাষার কোনো স্পর্শ থাকবে না কোনোভাবেই। না ক্রিয়াপদ, না সর্বনাম পদের ব্যবহার, কোনো ক্ষেত্রেই নয়। ওকে, চলো নেক্সট পয়েন্ট। আচ্ছা, এইটা খুব গুরুত্বপূর্ণ। মূল রচনা বহির্ভূত কোনো তথ্য বা ভাবনা সারাংশে ব্যবহার করা যাবে না। আমি এটাকে আরেকটু এক্সটেন্ড করছি। ধরে নাও তুমি দেখলে মূল প্যাসেজটা পড়তে গিয়ে সেখানে বলা হচ্ছে একটা কোনো ভুল ইনফরমেশন, তারপর পশ্চিম দিকে সূর্য উঠলো। তাহলে পশ্চিম দিকে সূর্য উঠলো ভুল। আচ্ছা ঠিক আছে, পশ্চিম দিকে সূর্য উঠলো ভুল, তো অসুবিধা কিছু নেই। আমি যখন সারাংশ করব, তখন আমি ওটাকে রেকটিফাই করে নেব। আমি আমার লেখার মধ্যে ওটাকে পূর্ব দিক করে দেব, যে পূর্ব দিকে সূর্য উঠলো। না, এটা করতে পারবো না। যদি মূল প্যাসেজে কোনো ভুল ইনফরমেশন থাকে, ভুল তথ্য থাকে, আমাদের সেটাকেই ফলো করে এগোতে হবে। আমরা কিন্তু আমাদের মতো করে সেটাকে চেঞ্জ করতে পারবো না, সেটা যতই ভুল হোক না কেন। অর্থাৎ যতক্ষণ তুমি সারাংশ করছো, ততক্ষণ তোমার জন্য সূর্য কিন্তু উঠবে সেই পশ্চিম দিকেই। এইবারে ধরে নাও আমাদের মূল প্যাসেজের বিষয় হচ্ছে, কিরকম বলা যায়, আচ্ছা মূল প্যাসেজের বিষয় হচ্ছে ধরে নাও পরিবেশ দূষণ, খুব কমন বিষয়। পরিবেশ দূষণ নিয়ে একটা লেখাতে তুমি দেখছো যে এখানে দূষণ সম্পর্কে এত কথা বললো, অথচ শব্দ দূষণ নিয়ে একটা কথা উচ্চারণ করলো না। কি আশ্চর্য! আচ্ছা ঠিক আছে, আমি যখন সারাংশ লিখবো, আমি শব্দ দূষণের বিষয়টা এখানে অ্যাড করে দেব। না, হবে না। মূল প্যাসেজে নেই মানে আমার কাছেও নেই। আমার এই বিষয়ে পার্সোনালি কি জ্ঞান রয়েছে কি না রয়েছে, এটা বিচার্য বিষয় না। মূল লেখাতে আছে কিনা সেটা বিচার্য বিষয়। সুতরাং পার্সোনাল আমার যা কিছু জ্ঞান বা নলেজ, তার কোনো ধরনের কোনো রকম প্রতিফলন যেন আমার সারাংশের মধ্যে না আসে। যিনি এটা লিখেছেন মূল লেখাটা, তিনি যেভাবে ভেবেছেন আমি ঠিক সেইভাবেই ভাববো। এমনও হতে পারে কোনো একটা বিষয়কে তিনি বিশ্লেষণ করেছেন। ধরা যাক নারীর ক্ষমতায়ন, ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে কোনো একটা লেখা তিনি লিখেছেন, এবং নারীর ক্ষমতায়নের জন্য কি করা প্রয়োজন, কি বৃত্তান্ত, কোথায় সমস্যা, এই নিয়ে তার একটা বিশ্লেষণ আছে। আমার সেটা পড়ে মনে হলো যে না, এই বিশ্লেষণটা ঠিক জাস্টিফাইড নয়, আমি এটার সাথে একমত নই। হতেই পারি একমত, কিন্তু যে মুহূর্তে আমি সারাংশ করছি, সেই মুহূর্তে আমি 100% তার সাথে একমত। অর্থাৎ সারাংশ করার সময় কোনোভাবেই তোমার নিজস্ব যে বক্তব্য, নিজস্ব চিন্তা চেতনা, কোনো বিষয় সম্পর্কে মতামত, এই সমস্ত কিছুকে বাদ দিয়ে দাও। একেবারে মূল লেখাতে যা লেখা হচ্ছে ওটাকেই বেদ বাক্য মনে করে, ওটাকে কেন্দ্র করেই সমস্ত কিছু।
বাইরের কোনো ইনফরমেশন, তথ্য, ভাবনা আমার লেখাতে যেন না আসে, সেটা ঠিক হলেও যেন না আসে। ক্লিয়ার এই পয়েন্টটা? বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট ওয়ান। আচ্ছা, এইবার তাহলে প্রশ্ন হচ্ছে, আমি মূল লেখা থেকে বিষয়বস্তু নিচ্ছি, লিখবো কিভাবে? লেখার ক্ষেত্রে আমি একেবারে আমার মূল নিজের যে ভাষা, সেই ভাষা প্রয়োগ করব। অর্থাৎ মূল প্যাসেজ থেকে ওই কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন তুলে দিয়ে এই যে সরাসরি ব্যবহার করে না, হবে না, চলবে না, নিজস্ব ভাষা রীতি। তাহলে বিষয়টা এরকম হচ্ছে যে আমার কন্টেন্ট সেটা নিজের নয়, কন্টেন্ট আমি অন্যের কাছ থেকে ধার করছি। কিন্তু আমি যখন সেই কন্টেন্টকে ভিত্তি করে একটা লেখাকে ডেভেলপ করছি, সেখানে যে ভাষা, তার যে লেখার প্রেজেন্টেশন, তার যে ডেলিভারি, সেটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের। সেখানে মূল লেখার সাথে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ বিষয়টা এরকম, ধরো আমি তোমাদেরকে সারাংশ কিভাবে লিখতে হবে সেগুলো যখন বলছি, বা বঙ্গানুবাদ কিভাবে করতে হবে সেগুলো যখন বলছি, এগুলো একটাও কিন্তু আমার নিজের আবিষ্কার করা বা নিজের ভাবনা চিন্তা প্রসূত বিষয় নয়। এই প্রত্যেকটাই কোনো না কোনো বইয়ে আছে। তার সাথে যারা আমার শিক্ষক শিক্ষিকা ছিলেন, তারা যা যা বলেছেন সেগুলোকেই তোমাদের কাছে প্রেজেন্ট করছি। কিন্তু আমি সেগুলোকে কখনোই তাদের ভাষায় বলছি না, বা সেই বইয়ের ভাষায় বলছি না। তাহলে কিভাবে বলছি? আমি এগুলোকে বলছি আমার নিজের ভাষায়। অর্থাৎ কন্টেন্ট কিন্তু আমার নিজের নয়, কন্টেন্ট হচ্ছে সম্পূর্ণভাবে অন্যের। কিন্তু যখন প্রেজেন্ট করছি তাকে, সেই প্রেজেন্টেশনটা হচ্ছে সম্পূর্ণ নিজের। যেমন তুমি যদি আজ বাদে কাল কাউকে সারাংশ কিভাবে আহ লিখতে হয় এই বিষয়টা তুমি যদি উম, শেখাও, বা শেখাও মানে কাউকে কনভে করতে চাইলে, বিষয়টা কেউ জানতে চাইলো, আই হোপ তুমি এই নিয়মগুলোই বলবে। কিন্তু এই নিয়মগুলো তুমি যখন বলবে, সেটা কিন্তু আহ মানে সেটা সেটা কিন্তু তোমার নিজের ভাষাতেই নিশ্চয়ই বলবে। হুম। সুতরাং অলওয়েজ মাথায় রাখবে যে কন্টেন্ট হবে মূল প্যাসেজের। সুতরাং আগের পয়েন্টের সাথে এটার কিন্তু কোনো ক্ল্যাশ নেই। আগের পয়েন্টে যেটা বলা হচ্ছে, ভাব মানে কন্টেন্ট অন্যের, আর পরের পয়েন্টে কি বলা হচ্ছে? পরের পয়েন্টে বলা হচ্ছে ওই কন্টেন্টের ওপর ভিত্তি করে আহ, যে যে বিষয়টা বলা হচ্ছে, তার প্রেজেন্টেশনটা হবে সম্পূর্ণভাবে আমার নিজের। সুতরাং লেখার সময় এইটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, যেটা আমি দেখি লেখার মধ্যে তোমাদের যেটা প্রবলেম হয় বা ভুলও হয়, মূল প্যাসেজ থেকে সরাসরি বাক্যগুলোকে কপি পেস্ট করছো একদম ধরে। হ্যাঁ, যে বাক্যগুলো তুমি কপি পেস্ট করলে সেগুলো গুরুত্বপূর্ণ বাক্যই করেছো, এমনটা নয় যে ভুল। কিন্তু নম্বরটা তো পাবে না, নম্বর তো কমে যাবে। কারণ ভাষা তোমার নিজের নয়, প্রেজেন্টেশন তোমার নিজের নয়। তাহলে এই বিষয়টাকে যদি রপ্ত করতে হয়, তার ওই একটাই উপায়, প্র্যাকটিস। যত বেশি তুমি প্র্যাকটিস করবে, তত দেখবে এই বিষয়টা তোমার কাছে অনেক সহজ হয়ে উঠছে। তাহলে ক্লিয়ার এই পয়েন্টটা? বলো। স্যার একটুখানি রাখেন, এই জায়গাটা একটু লিখবো। আরে লিখবে পরে, আগে জিনিসটা বুঝলে কি না বলো। লেখার জন্য কেন টাইম ওয়েস্ট করবো আমরা? সে তো তোমাদের রেকর্ডিং থাকবে, তখন দেখে নেবে রেকর্ডিং স্যার থেকে। ঠিক বলছি আছে। বিষয়টা প্যাসেজ বুঝলে। থেকে পুরো বলছি স্যার প্যাসেজ থেকে পুরো লাইন তোলা যাবে না বলছেন হুবহু? সেক্ষেত্রে কি কোনো কোনো শব্দ তোলা যেতে পারে না? সেই শব্দ তো তোলাটাও ঠিক হবে না। যদি তার কোনো রিপ্লেসমেন্ট থাকে, সেই শব্দের যদি কোনো অল্টারনেটিভ থাকে, তাহলে তুলবো না। আর যদি দেখি না সেইটা একটা টেকনিক্যাল টার্ম, তাহলে তো আমাকে সেটা গ্রহণ করতেই হবে, নিতে হবে। টেকনিক্যাল টার্মের ক্ষেত্রে তো কিছু করার নেই।
ঠিক আছে, টেকনিক্যাল টার্মের ক্ষেত্রে তোমাকে নিতে হবে, আদারওয়াইজ দরকার নেই। আমি যদি রিপ্লেস করতে পারি তাকে, তাহলে রিপ্লেস করে দেবো, চেষ্টা করবো স্যার এই যে রিপ্লেস করে দিতে। এই টেকনিক্যাল টার্মের কথাটা যে বললেন, এটা কি উদাহরণ দেওয়া যেতে পারে? কারণ এটা অনেক ক্ষেত্রে দেখা যায় তো, মানে এই টেকনিক্যাল টার্ম দু তিনটা এসে যায় আর কি। টেকনিক্যাল টার্ম বলতে ধরে নাও কোনো একটা লেখাতে রবীন্দ্রনাথের স্বদেশ চিন্তা নিয়ে কিছু একটা বলা হচ্ছে, সেখানে রবীন্দ্রনাথ যেমন স্বদেশ চিন্তাতে আত্মশক্তি কথাটা ব্যবহার করেছিলেন, তাহলে আত্মশক্তি একটা টেকনিক্যাল টার্ম। এবার আমি যদি ওই প্যাসেজটার সারাংশ করতে যাই, তাহলে আত্মশক্তি শব্দটা ব্যবহার করতে হবে আমাকে সেখানে। এবার কিছু কমন শব্দ তো আছেই, ধরো একটা তুমি, মানে বাংলার ক্ষেত্রেও এটা সত্যি, ইংরেজির ক্ষেত্রেও সত্যি, ক্রিয়াপদ, এটাকে চেঞ্জ করব কি করে? আসলে হচ্ছে স্টাইল অফ প্রেজেন্টেশনটাকে চেঞ্জ করা। যিনি মূল